নমস্কার। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বেশ কিছু সময় ধরেই তো নানা রকম আলোচনা চলছে, তাই না? হ্যাঁ, একদমই। চারিদিকে বেশ অস্থির একটা ভাব। তো এর মধ্যেই একটা ইউটিউব বিশ্লেষণ বেশ চোখে পড়ল, কিছু বিস্ফোরক দাবি দেওয়া সেখানে দেখলাম। ঠিক, ওটা নিয়েও আমি ভাবছিলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে আনা হয়েছে সেখানে। চলুন তাহলে আজ ওই বিশ্লেষণটা নিয়েই বসা যাক। ঠিক কি বলতে চাইছে তারা একটু তলিয়ে দেখি। হ্যাঁ, ভালো প্রস্তাব। কারণ বিশ্লেষণটাতে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বেশ উদ্বেগজনক একটা চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে কিছু ঘটনার কথা বলা হয়েছে, একটা কথিত ষড়যন্ত্রের গন্ধ, আবার একটা কি বলে অদৃশ্য শক্তির কথাও উঠছে। আচ্ছা, অদৃশ্য শক্তি। হ্যাঁ, এবং এই শক্তি নাকি দেশের প্রধান দলগুলোর ভবিষ্যৎকেই বেশ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। বুঝলাম। তাহলে আমাদের কাজ হবে এই দাবিগুলো একটু খতিয়ে দেখা, তাই তো? সূত্রটা ঠিক কি বলছে? একদম, আমাদের মূল ফোকাস থাকবে সেটাই। এই বিশ্লেষণ বা সূত্রটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে, পরিণতিটা কি হতে পারে। আচ্ছা, শুরুতেই তো অস্থিরতার কিছু লক্ষণের কথা বলা হয়েছে, তাই না? ওই যে বঙ্গবন্ধু সমাধিসৌধে হামলার কথিত প্ল্যান। হ্যাঁ, ওটা দিয়ে শুরু করা যায়। বিশ্লেষণটিতে বেশ জোর দিয়েই বলা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে হামলার একটা পরিকল্পনার কথা। শুধু পরিকল্পনার কথা নাকি আরো কিছু? তারা উদাহরণও টেনেছে। সিরিয়ায় হাফেজ আল আসাদের কবরের অবমাননার ঘটনার মতো কিছু একটা করার প্ল্যান ছিল, এমনটাই বলা হয়েছে। সিরিয়াস ব্যাপার তো। আর এরপরই কি জিয়াউর রহমানের সমাধির প্রসঙ্গ এসছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। বলা হয়েছে বঙ্গবন্ধুর সমাধির পর নাকি জিয়াউর রহমানের সমাধির দিকেও নজর ছিল, একই রকম কিছু করার চিন্তা। আর ডক্টর মিজানুর রহমানের হুমকির ব্যাপারটা, ওটাও কি এই একই প্যাটার্নের অংশ? হ্যাঁ, বিশ্লেষণটা তো সেভাবেই দেখছে। বলছে এগুলো আলাদা ঘটনা নয়, বরং দেশে একটা বড় ধরনের অরাজকতা তৈরির একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এগুলো। আর এই ষড়যন্ত্রের পেছনেই কি সেই অদৃশ্য শক্তি? হ্যাঁ, এই সূত্র অনুযায়ী তো তাই। এখানেই তারা ওই অদৃশ্য শক্তির ধারণাটা আনছে। এই শক্তিটা কারা, কি চায় তারা? বিশ্লেষণটি কি বলছে এদের নিয়ে? বিশ্লেষণটির দাবি, এই শক্তি নাকি আসলে রাষ্ট্রে বিশ্বাসী করে না। তাদের লক্ষ্য হচ্ছে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করা, কেয়স। নৈরাজ্য? হ্যাঁ, আর তারা নাকি একটা বিশেষ কৌশল ব্যবহার করছে। নাম দেয়া হয়েছে সেট টু ক্যাচ থিফ। সেট টু ক্যাচ থিফ মানে এক পক্ষকে দিয়ে আরেক পক্ষকে ধরাশায়ী করা। অনেকটা চোরে চোরে মাস্তুতো ভাই বানিয়ে তারপর এক চোর দিয়ে আরেক চোরকে ধরানোর মতো আর কি। তার কি তারা চাইছে বাংলাদেশের যে প্রধান দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি জামায়াতকেও? হ্যাঁ হ্যাঁ, এদের সবাইকে পর্যায়ক্রমে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়াই নাকি তাদের চূড়ান্ত লক্ষ্য। এটাই কি তাহলে সেই মাইনাস ফর্মুলা যার কথা শোনা যায় মাঝে মাঝে? বিশ্লেষণটা কি সেদিকে ইঙ্গিত করছে? মনে হচ্ছে তো তাই। বিশ্লেষণটি খুব স্পষ্টভাবে বলছে যে এই শক্তিটি এই দলগুলোকে মাইনাস করতে চায়, আর তারা বর্তমান সরকারকে বলছে অনির্বাচিত। আচ্ছা, আরও বলছে যে কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ের ডিজাইন অনুযায়ী নাকি এই সরকার ক্ষমতায় এসেছে, আর এই সুযোগটাই নাকি ওই অদৃশ্য শক্তি কাজে লাগাচ্ছে। বেশ জটিল পরিস্থিতি। এর মধ্যে আবার এনসিপি নামে একটা নতুন দলের কথা শোনা যাচ্ছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। তাদের ভূমিকা কি এখানে? বিশ্লেষণটা কি বলছে? বিশ্লেষণটার মতে এই এনসিপিকেও নাকি ওই অদৃশ্য শক্তি ব্যবহার করছে, তাদের রাজনৈতিক অপরিপক্কতার সুযোগ নিচ্ছে। কি রকম সুযোগ? যেমন এনসিপি নাকি মনে করে এই যে সরকার পরিবর্তন হলো, তাতে তাদেরও একটা ভূমিকা ছিল, তো এখন তারা এর সুবিধাভোগী হতে চায়, কোটা চাইছে নিজেদের জন্য। আচ্ছা, আর গোপালগঞ্জে তাদের সমাবেশের পরিকল্পনা, আর সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে নাশকতার যে আশঙ্কার কথা বলা হলো। হ্যাঁ, সেটাও বিশ্লেষণটিতে উল্লেখ করা হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ, সন্দেহ নেই। সমাধিসৌধে হামলার মতো একটা ব্যাপার। খুবই ভয়ের কথা। বিশ্লেষণটিতে এমনও বলা হয়েছে যে এই দলটি আদৌ প্রকাশ্য রাজনীতিতে টিকতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। অন্যদিকে তাহলে বিএনপি বা অন্য বড় দলগুলোর কি অবস্থা? তাদের নিয়ে কি বলছে বিশ্লেষণটা? বিএনপি বেশ চাপের মুখে আছে, এমনটাই বলা হচ্ছে। তারেক রহমানের অনুপস্থিতিতে নেতৃত্বের একটা সংকট তো আছেই, তার উপর আবার চাঁদাবাজির মতো অভিযোগের কথাও নাকি উঠছে।
তার মানে সব মিলিয়ে 4টে প্রধান দলই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত এদের অবস্থাই সঙ্গীন, হয় কোণঠাসা নয়তো নিষ্ক্রিয়। হ্যাঁ, বিশ্লেষণটার মূল সুরটা সেদিকেই। বলছে এই দলগুলো হয় দুর্বল হয়ে পড়ছে, নয়তো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পথে। এর সাথে কি আন্তর্জাতিক কোনো ব্যাপারও জড়িত? যেমন ওই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়টা। হ্যাঁ, ওটার কথাও এসেছে। বিশ্লেষণটি বলছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার যে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে সেটা নাকি একটা সম্ভাব্য কনফ্লিক্ট জোন বা সংঘাতপূর্ণ এলাকার ইঙ্গিত দেয়। কেন? এই অফিস কি শুধু সংঘাতপূর্ণ এলাকাতেই খোলা হয়? সাধারণত তাই হয়। বিশ্লেষণটির যুক্তি সেটাই, যে এই ধরনের অফিস খোলাটা একটা অশনি সংকেত হতে পারে। ও আচ্ছা, আর জামাতের পক্ষ থেকে জাতিসংঘের অধীনে নির্বাচনের দাবির কথাও কি এসেছে? হ্যাঁ, এসেছে। বিশ্লেষণটিতে উল্লেখ করা হয়েছে জামায়াত নাকি ক্যাম্বোডিয়ার উদাহরণ টেনে এই দাবি তুলেছে। এটাও নাকি ওই কনফ্লিক্ট জোন ধারণার সাথে সম্পর্কিত হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে। তাহলে বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণটা শেষ কথা কি? একটা জুলাই ঘোষণার কথাও কি বলা হয়েছে? হ্যাঁ, একটা রহস্যময় জুলাই ঘোষণার কথা বলা হয়েছে। বিশ্লেষণটি ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান সরকারের মেয়াদ বা স্থায়িত্ব নাকি ওই ঘোষণার উপর নির্ভর করছে। আর নির্বাচন যদি সারসংক্ষেপ করি, এই নির্দিষ্ট বিশ্লেষণটি বলছে বাংলাদেশের রাজনীতি এক গভীর অনিশ্চয়তার মধ্যে আছে, আর একটা পরিকল্পিত অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ঠিক, যেখানে মূলধারার রাজনৈতিক শক্তিগুলোকে দুর্বল করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই আশঙ্কাটাই জোরালোভাবে প্রকাশ করা হয়েছে। যা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? কোন প্রশ্নটা? যখন কোনো দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো এভাবে পরিকল্পিতভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায়, তখন তো একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়। হ্যাঁ, তা তো হয়ই। সেই শূন্যস্থানটা কারা পূরণ করে? আর এই পুরো খেলার শেষ হাসি তাহাসে কারা? এটা আসলে একটা বড় প্রশ্ন। এই বিশ্লেষণটা শোনার পর এই চিন্তাটা মনে আসা খুব স্বাভাবিক, ভাবনার বিষয়।